স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি সুরভি আলম তরণী। বিজিবিকে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড কেনা এবং সীমান্তে ব্যবহারের অনুমতি দিয়েছে সরকার। একই সাথে বদলে যাচ্ছে পুলিশ, র্যাব ও আনসার সদস্যদের পোশাক আর লোগো। সোমবার আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। জুলাই আগস্ট ছাত্র জনতার উপর নৃশংস আক্রমণ, হত্যার দায়ে অভিযুক্ত পুলিশ, র্যাব ও আনসারের সদস্যরা। কেবল তাই নয়, ১৬ বছর আওয়ামী সরকারের দলীয় লাঠিয়াল হিসেবে ক্রসফায়ার, মিথ্যা মামলা, দুর্নীতিসহ নানা আইন বহির্ভূত কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগ ওঠে পুলিশ ও র্যাবের বিরুদ্ধে। জুলাই বিপ্লবের পর বিক্ষুব্ধ ছাত্র জনতা পুড়িয়ে দেয় থানা, হত্যা করে পুলিশ সদস্যদেরও। ৫ই আগস্টের পর ৭ দিন পুলিশবিহীন ছিল দেশ। ধীরে ধীরে কাজে যোগ দিলেও এখনও সক্রিয় হতে পারেননি তারা। অবশেষে এইসব বাহিনীকে জনবান্ধব ও কার্যকর করতে লোগো আর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিল সরকার। পোশাকের সাথে সাথে সবকিছু, মন মানসিকতা সবকিছুর পরিবর্তন দেয়। তা আমি বারবার একটা বলি, আপনারা কিন্তু একটা ক্ষেত্রে হলো সবচেয়ে বেশি জোর দেবেন, এই হলো দুর্নীতি। আপনারা যদি দেশ থেকে দুর্নীতিটা রোধ করতে পারেন, অনেক সমস্যারই সমাধান হয়ে যাবে। অন্যদিকে বাংলাদেশের সীমান্তে নানা বিষয় নিয়ে চলছে উত্তেজনা। স্বরাষ্ট্র উপদেষ্টা জানালেন, এই উত্তেজনায় দুই দেশেরই অভ্যন্তরীণ উস্কানি রয়েছে। মরণঘাতী ওয়েপন তো ওদের কাছে আছে, কিন্তু যেইগুলি নাই, যেমন ধরেন টিয়ার গ্যাস নিক্ষেপ করা, যে টিয়ার গ্যাস তো ওদের কাছে নাই। প্লাস আপনার ওদের কাছে তো এই যে সাউন্ড গ্রেনেড নাই। এই সাউন্ড গ্রেনেড এইগুলি কেনার জন্য ওদের আমরা পারমিশন দিয়ে দিছি, যেটা নিয়ে আপনারা দেখছেন যে চাঁপাইনবাবগঞ্জে বিএসএফ এর কাছে আছে, কিন্তু আমাদের বিজিবির কাছে নাই। বিজিবির কাছে আছে হলো সব লেথাল ওয়েপন। এগুলি আমরা এদের অনুমতি দিয়ে দিছি ক্রয় করার জন্য। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, বাংলাদেশের অবৈধভাবে বসবাসকারীদের বিরুদ্ধে ৩১শে জানুয়ারির পর আইনানুগ ব্যবস্থা নেবে সরকার। দেশে বর্তমানে ২০,৬৪৮ জন অবৈধ বসবাসকারী রয়েছে। মাহফুজা বৃষ্টি, ডিবিসি নিউজ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ৩টি হত্যা মামলায় সাময়িক বরখাস্ত ৩ পুলিশ সদস্যকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরা হলেন পুলিশের সহকারী কমিশনার তানজিল আহমেদ, কনস্টেবল আকরাম হোসেন এবং হোসেন আলী। সোমবার তাদের হাজির করা হয় ট্রাইব্যুনালে। শুনানি শেষে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। গ্রেপ্তার ৩ জনের মধ্যে সাময়িক বরখাস্ত পুলিশের সহকারী কমিশনার তানজিল আহমেদ, রাজধানীর যাত্রাবাড়ির ইমাম হোসেন তাইম হত্যার মামলার আসামি কনস্টেবল আকরামকে ধরা হয় গাজীপুরের কোনাবাড়িতে হৃদয় হত্যা মামলায়। আরেক কনস্টেবল হোসেন উত্তরার একটি হত্যা মামলার আসামি। এদিকে নিঃশর্ত ক্ষমা চাওয়ায় আদালত অবমাননার অভিযোগ থেকে কালবেলার জ্যেষ্ঠ প্রতিবেদক আলী ইব্রাহিমকে অব্যাহতি দিয়েছে ট্রাইব্যুনাল। এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্পর্কিত যে কোনো সংবাদ প্রচারে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়। বিচারিক এখতিয়ার নিয়ে বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিষয়ে ২২শে জানুয়ারি আদেশ দেবে ট্রাইব্যুনাল। আবু সাইদ সহ সব হত্যা মামলায় শুধু নামে নয়, আন্তর্জাতিক মানের বিচার নিশ্চিতের লক্ষ্যে কাজ চলছে, জানান সংস্থাটির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউটর ব্যারিস্টার SM মইনুল করিম। সকালে রংপুরে আবু সাইদ হত্যার ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা জানান তিনি। বলেন, ট্রাইব্যুনালে ১ সপ্তাহ আগে আবু সাইদ হত্যা মামলার অভিযোগ হয়েছে। সে কারণে তদন্তের জন্য ১২ সদস্যের একটি টিম রংপুরে গিয়েছে। যত দ্রুত সম্ভব তদন্ত শেষ করে এ ঘটনায় মামলা হবে এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে। তদন্ত কাজে পরিদর্শনের সময় ঘটনার স্কেচ ম্যাপ তৈরি সহ প্রত্যক্ষদর্শী সাক্ষী ও ইলেকট্রনিক্স ডিভাইসের মূল ফুটেজ সংগ্রহ করে ফরেনসিক পরীক্ষা করা হবে। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযুক্ত হবেন কিনা সেটা তদন্তের পর বলা যাবে বলেও জানান প্রসিকিউটর। রংপুরে জুলাই আন্দোলনে যারা নিহত হয়েছে তাদের মৃত্যু সংঘটিত হওয়ায় সময়ের ঘটনায় তথ্য উপাত্ত সংগ্রহ করবেন তারা। 3 দিনের সফর শেষে আগামীকাল ঢাকা ফিরে যাওয়ার কথা রয়েছে তাদের। মামলা হবে, মামলার পরে আমরা ওয়ারেন্ট ইস্যু করব। জি, এজন্যই আমরা তদন্তে এসেছি। আমরা এটা প্রায়োরিটি পাবে, ফার্স্ট প্রায়োরিটি পাবে, যেহেতু আবু সাইদের ঘটনাটা 16ই জুলাই হয়েছে এবং এটার থেকেই ঘটনাটা স্পার্ক হয়েছে। সেজন্য আমরা যত দ্রুত সম্ভব আমরা চলে এসেছি।
ভোটকেন্দ্র দখল সহ সব অনিয়মের বিরুদ্ধে জনপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে সাভারে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন করে তিনি আরও বলেন, জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে ভোটের অধিকার প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে। যেদিন মানুষ নির্ভয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন, ইসি সেদিন মনে করবে ভোটের অধিকার প্রতিষ্ঠা হয়েছে। সঠিক তথ্যে ভোটার হব, নির্বাচনে ভোট দিব, এই প্রতিপাদ্যে সারা দেশে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ শুরু করেছে নির্বাচন কমিশন। সোমবার সকালে ঢাকা জেলার সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন করেন সিএসি। জনগণের আশার প্রতিফলন ঘটাতে প্রতিশ্রুতিবদ্ধ ইসি। অনিয়ম ও সচেতনতা থেকে দূরে থাকতে হালনাগাদকারীদের সতর্ক থাকার নির্দেশ দেন নির্বাচন কমিশনাররা। যারা হয়ে যেতে পারেন নাই, বিদেশে আগেই চলে গেছেন, তাদের ক্ষেত্রে আমরা 7টা দেশে 11টা মিশনে এই সেবা চালু করেছি। আমার ভোট দেওয়ার অধিকার আছে, উৎসাহ, উদ্দীপনা, গর্ব নিয়ে যাতে সে ভোট দিতে পারে, সেটি আমাদের বর্তমান নির্বাচন কমিশনের অঙ্গীকার। নির্বাচন কমিশন সঠিক, সুন্দর এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সাংবিধানিকভাবে দায়বদ্ধ। অনুষ্ঠানে সিইসি বলেন, জুলাই আগস্ট গণ অভ্যুত্থান ভোটের অধিকার প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি করে দিয়েছে। যেদিন মানুষ নির্ভয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন, ইসি সেদিন মনে করবে ভোটের অধিকার প্রতিষ্ঠা হয়েছে। আপনার পছন্দের প্রার্থী যেই হোক না কেন, যে বিজয়ী হোক আর জয় হোক, আমি তো ভোটটা দেওয়া, তাইলে আমি এই যে লং জার্নিতে, পুরা জার্নিটাতে আমি আপনাদেরকে সাথে চাই। সব অনিয়মের বিরুদ্ধে সামাজিক ও জনপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার। ভোটের দিন যাতে কেউ আপনার অধিকার হরণ করতে না পারে, কেউ যাতে ভোট কেন্দ্র দখল করতে না পারে, ভোটের বাক্স কেড়ে নিতে না পারে, আপনাকে অযাচিতভাবে ইনফ্লুয়েন্স করতে না পারে ভোটারদেরকে, সেই জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে আমাদের। 2008 সালের 1 জানুয়ারি অথবা তার আগে যাদের জন্ম, যারা বাদ পড়েছেন তাদের ভোটার তালিকাভুক্তি ও মৃত ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার সুযোগ থাকবে এই হালনাগাদে। যাদের জন্ম 1/1/2008 বা তার পূর্বে, তাদেরকে ভোটারে অন্তর্ভুক্ত করব। যারা মৃত্যুবরণ করছে তাদেরকে কর্তমানের মাধ্যমে ভোটার থেকে বাদ দেব। গিয়ে বলে আসবো এবং আমাদের একটা রেজিস্টার আছে, রেজিস্টার আমরা লিখে নিয়ে আসবো। যারা যারা অনুপস্থিত তাদেরকে আমরা বলবো শুক্রবার শনিবার আমরা তাদের কাছে যাব। 3রা ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহের এই কার্যক্রম। 6 মাসের মধ্যে নিবন্ধন কার্যক্রম শেষ করতে চায় নির্বাচন কমিশন। ইশরাত জাহান, ডিবিসি নিউজ ডেস্ক। দিল্লি যেন এখন ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে, এমন মন্তব্য করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী আহমেদ। দলটির আরেক নেতা শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের শপথ নেওয়ার আগেই জুলাইয়ের ঘোষণাপত্র দেওয়া উচিত ছিল, এটা এখন ভিত্তিহীন। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। সোমবার সকালে রাজধানীর পঙ্গু হাসপাতালে জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের খোঁজ খবর নিতে যান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। পরে সাংবাদিকদের কাছে জানান, ডক্টর মোহাম্মদ ইউনূসের শপথ নেয়ার আগে জুলাইয়ের ঘোষণাপত্র দেয়া উচিত ছিল, এখন তা ভিত্তিহীন। দলীয় মতামতের সাথে আমি সম্পূর্ণ একমত, তবে এটা প্রথমেই করা উচিত ছিল শপথ নেওয়ার আগেই। উপদেষ্টা পরিষদ শপথ নেওয়ার আগে যদি এটা করতো, তাহলে এই সমস্যাগুলি হতো না। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত নিম গাছের চারা রোপণ অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে শেখ হাসিনাকে ঠাঁই দেয়া ভারতের সমালোচনা করেন আরেক বিএনপি নেতা রুহুল কবির রিজভী। সমস্ত আলোচনা সমালোচনা পরস্পর থাকলেও একটা ন্যূনতম ঐক্য থাকতে হবে। এই ঐক্য যদি না থাকে তাহলে সেই ফ্যাসিবাদের পুনরুত্থান হওয়া খুব কঠিন হবে না। দিল্লি যেন এখন একটি সেই ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে। সুতরাং তারা বসে নেই, তারা নানা কায়দায় নানাভাবে তারা তাদের চক্রান্ত ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তিনি বলেন, ফ্যাসিবাদী কায়দায় শুধু গণতন্ত্র নয়, পরিবেশকেও বিপন্ন করেছে আওয়ামী লীগ সরকার। মানজুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। আজকের মধ্যে মেডিকেল পরীক্ষার ফলাফল বাতিল সহ নতুন ফলাফল প্রকাশ না করলে কাল থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি শিক্ষার্থীদের। এছাড়া পরীক্ষা পদ্ধতি বাতিল সহ মুক্তিযোদ্ধা কোটা পুরোপুরি বাতিলের দাবি করেন শিক্ষার্থীরা।
তাদের সাথে একাত্মতা প্রকাশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কোটার বিরোধী স্লোগানে আবারও প্রকম্পিত কেন্দ্রীয় শহীদ মিনার। ক্লাস বর্জন করে মেডিকেল শিক্ষার্থীদের শহীদ মিনারে অবস্থান। ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার প্রতিবাদে ও ফল পুনর্মূল্যায়নের দাবিতে বিক্ষোভ করেন তারা। এবারের ফলাফল ও মুক্তিযোদ্ধা কোটা বাতিলের দাবি জানান শিক্ষার্থীরা। কোটা প্রথার বিরুদ্ধে আমরা আমাদের লড়াইটা শুরু করেছিলাম জুলাইয়ে, সেখানে আজ কোটা প্রথার বিরুদ্ধে আমাদের আবারও লড়াই করতে হচ্ছে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এভাবে বৈষম্য হলে আগামীর একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ অসম্ভব। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা চাই যে আমাদের দাবিগুলো মেনে নেওয়া হোক, মেডিকেল থেকে এই কোটা প্রথা বিলুপ্ত করা হোক। মেডিকেলে কোনো মুক্তিযোদ্ধা কোটা চান না উল্লেখ করে শিক্ষার্থীরা বলেন, পুরো পরীক্ষা ব্যবস্থার পরিবর্তন আনতে হবে। পরীক্ষার পর উত্তর সহ ফলাফল প্রকাশের দাবিও তাদের। অনেকে 71 পেয়ে চান্স পায়নি, আর মুক্তিযোদ্ধা কোটা থাকার কারণে অনেকে 43 পেয়ে চান্স পাচ্ছে, 40 পেয়ে চান্স পাচ্ছে। মেধাকে কোনো গুরুত্ব না দিয়েই হচ্ছে কোটার ভিত্তিতে হচ্ছে 40 মার্ক পেয়ে 37 মার্ক পেয়ে হচ্ছে মেডিকেলে চলে আসতেছে। সেখানে হচ্ছে যারা হচ্ছে মেধাবী তাদের প্রতি বড়ই একটা বৈষম্য হয়ে যাচ্ছে। আমরা সেই বৈষম্য চাচ্ছি না। এদিকে আন্দোলনে একাত্মতা প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। ভর্তি পরীক্ষা ও চাকরি সহ সকল পরীক্ষা থেকে অযৌক্তিক কোটা চিরতরে বাতিলের দাবি জানান অভিভাবকরাও। শুধু বাতিল করলেই চলবে না, মুক্তিযোদ্ধা কোটা নামক এই প্রহসনকে বাতিল করে ফলাফল পুনর্প্রকাশ করতে হবে। এদিকে একই দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শিক্ষার্থীরা এ সময় অভিযোগ করেন যে কোটার জন্য এত শিক্ষার্থীর রক্ত ঝরেছে, সে কোটা এখনো বহাল রয়েছে। শিগগিরই এই কোটা প্রথা বাতিলের দাবিও জানান তারা। আপনি যখন একজন 37 পাস স্টুডেন্টকে মেডিকেলে চান্স দিয়ে ডাক্তার বানাবেন, তাহলে কেমনে আপনি বলতে পারেন যে চিকিৎসা ব্যবস্থা আপনি সংস্কার করবেন? এখনো এই ভর্তি পরীক্ষাগুলোতে কোটা রয়েছে। সে জায়গা থেকে আমরা মনে করছি আমাদের সেই সব শহীদদেরকে অপমান করা হচ্ছে। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছি সেখানে। নয়, মেধার এবং বুদ্ধির প্রতিযোগিতা। সোশ্যাল মিডিয়াতে কে কত ভালো লিখতে পারেন, কথা বলতে পারেন, তার প্রতিযোগিতা। টক শোতে কে কত ভালো কথা বলতে পারেন, কত যুক্তি খণ্ডন করতে পারেন, তার প্রতিযোগিতা। এই বিষয়গুলো মাথার মধ্যে রাখতে হবে। আমরা শুধুমাত্র স্লোগান দিয়ে কিন্তু আমরা এই সামনের বা আরো সামনের যুদ্ধ জয় করতে পারবো না। আরেকটি কথা যেটা আমি আগে বলছি, এখনো বলছি, যে আমাদেরকে রিক্রুটমেন্টটা যদি ভবিষ্যতে যখন আমরা করব, নতুন সদস্য নেব, তখন যেন আমরা ভালো দেখে, ভালো মানুষ দেখে, ভালো মেধাবী লোককে দলের মধ্যে নিয়ে এসে দল শক্তিশালী হবে, সমৃদ্ধ হবে। ধন্যবাদ সকলকে। আমি বক্তব্য পারবো না আজকে, যেহেতু আমার সভাপতির দায়িত্ব পালন করছি, সেই জন্য মিল্লাত সাহেবকে একটা ধন্যবাদ অবশ্যই দেব যে তিনি এটা একটা উদ্যোগ নিয়ে এই কাজটা শুরু করার চেষ্টা করেছেন। কোষাধ্যক্ষের দায়িত্ব তো অনেক, পুরো টাকাই তাকে দিতে হবে ব্যবস্থা করে আমাদের দলের, এটাই হওয়া উচিত। তো এখন কোষাধ্যক্ষ সাহেব এই মধ্যে কিছু কাজ করেছেন, আমি আশা করি যে ভবিষ্যতে তিনি আরো কাজ করবেন, ইয়াং আছেন এবং সেটা ভালোভাবে করতে পারবেন। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের আজকের প্রধান অতিথি, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়কে, যে তিনি আজকে এত সময়ের মধ্যে এইটাকে একটা সময় দিয়েছেন, কারণ এটা অত্যন্ত জরুরি গুরুত্বপূর্ণ একটা বিষয়। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সম্মানিত সভাপতি। এদিকে জুলাই ঘোষণাপত্র নিয়ে ফেব্রুয়ারিতে শুরুতে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছাতে পারবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সাথে সাক্ষাৎকালে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। বাংলাদেশে চলমান সংস্কার উদ্যোগ জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক ঐকমত্য গড়ে তোলার জন্য সরকারের প্রচেষ্টা অব্যাহত আছে বলেও জানান তিনি। এ সময় ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত দেশের উন্নয়ন এবং সন্ত্রাস দমন সহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি তার দেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন। বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন বিষয়ে সরকারকে সমর্থন করার জন্য প্রস্তুত আছে। অবশ্য সাংবাদিকদের গ্রেপ্তার এবং সংখ্যালঘুদের ওপর সহিংসতার প্রতিবেদন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, তার সরকার দেশের প্রত্যেকের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
বিগত সরকারের সময় সাংবাদিকরা নিরপেক্ষ ভূমিকা পালন করলে ফ্যাসিবাদ মাথা চাড়া দিয়ে উঠতে পারত না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার দৈনিক সংগ্রামে সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় একথা বলেন তিনি। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যম, তারা সঠিকভাবে কাজ না করলে রাষ্ট্র সঠিক থাকে না বলেও মন্তব্য তার। ফ্যাসিস্ট সরকার শুধু জনগণ নয়, গণমাধ্যমের ওপরও চরম নির্যাতন করেছে জানিয়ে সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতা ধরে রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব দেন। একই অনুষ্ঠানে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান মামলা করলেই সম্পাদক সাংবাদিকদের গ্রেপ্তার করা বন্ধে সরকারের প্রতি আহ্বান জানান। অন্যায়ের বিরুদ্ধে সবসময় সরব থাকার চেষ্টা করেছি আমার সাথে, এবং আমার যে ধর্মীয় বিশ্বাস সেটাকে অবলম্বন করে আমি এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি আমার জীবনে সর্বোচ্চ। একটা সংবাদ মাধ্যমের দুটো অংশ থাকে, একটি হচ্ছে নিউজ আর একটা হচ্ছে ভিউজ। নিউজটা একেবারেই সরাসরি সাদাকে সাদা বলবে, কালোকে কালো বলবে। এখানে মহান সাংবাদিকের নিজস্ব কোনো বক্তব্য এখানে সংযোজন হবে না, আবার সত্য থেকে কিছু বিয়োজন হবে না। আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর মালিকানাধীন দৈনিক ভোরের কাগজের প্রকাশনা বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ পত্রিকাটির মালিকপক্ষ একটি নোটিশের মাধ্যমে এই ঘোষণা দেয়। এরপর থেকে ক্ষুব্ধ সেখানকার কর্মরতরা। দুপুরের পর থেকে প্রতিষ্ঠানটির সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করছেন কর্মীরা। ভোরের কাগজের দায়িত্বশীল একাধিক সংবাদকর্মীও বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানিয়েছেন, প্রধান কার্যালয়ে বন্ধ হওয়া মানেই পত্রিকাটির প্রকাশনা বন্ধ হয়ে যাওয়া। গত কয়েকদিন ধরেই ভোরের কাগজের কয়েকজন সংবাদকর্মী অষ্টম ওয়েজ বোর্ড অনুযায়ী বেতন দাবি এবং তাদের নিয়োগের তারিখ থেকে বকেয়া পাওনা পরিশোধের জন্য আন্দোলন করছিলেন। রবিবার সংবাদকর্মীদের একটি অংশ সাংবাদিক ইউনিয়নের নেতা এবং বহিরাগতদের নিয়ে ভোরের কাগজের প্রধান কার্যালয়ের সামনে সমাবেশ করেন। তারই পরিপ্রেক্ষিতে আজ মালিকপক্ষ নোটিশটি জারি করে। নোটিশে বলা হয়েছে, শ্রম আইন 2006-এর 12 ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিতে মালিকের নিয়ন্ত্রণ না থাকায় দৈনিকটির প্রধান কার্যালয় বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। একটি বিষয় ওখানে ছিল, আমরা চাই সেই বিষয়টিকে, সেই দুর্বলতাটিকে এবার পাশ কাটিয়ে, সেই দুর্বলতাকে ওভারকাম করে আমরা আরো ভিতরে চলে যেতে চাই, অর্থাৎ আরো তৃণমূলের কাছে চলে যেতে চাই। যেই তৃণমূলকে আরো সংগঠিত করলে আমরা দলকে সংগঠিত করতে পারবো। প্রিয় সহকর্মীবৃন্দ, আমি বক্তব্য বাড়াবো না, এখন বক্তব্য থেকে কথা হচ্ছে কাজ। এখন কাজ, আমাদের বিশাল কাজ আমাদের সামনে আছে। আসুন, যে উৎসাহ, যে উদ্যোগ, যে দেশপ্রেম নিয়ে আমরা স্বৈরাচারের বিরুদ্ধে গুম খুনের পরেও, শত অত্যাচার নির্যাতনের পরেও আমরা দমে যাইনি। আমরা আমাদের দলের হাজারো লক্ষ নেতাকর্মীকে নিয়ে আমরা স্বৈরাচার মুক্তি আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলাম। ঠিক একইভাবে আসুন আজ আমরা আবার দলকে পুনর্গঠিত করার জন্য, কারণ এই দলকে পুনর্গঠিত, যত শক্তিশালী পুনর্গঠিত ঐক্যবদ্ধ আমরা করতে পারবো, আমরা আগামী দিনে আমাদের 31 দফার মাধ্যমে রাষ্ট্রকে তত দ্রুত আমরা মেরামত করতে পারবো, রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করতে পারবো। আসুন আমরা আমাদের কাজ শুরু করি আজকে থেকে। সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেশের বিভিন্ন জেলায় চলছে মৃদু শৈত্যপ্রবাহ। বেলা বাড়ার সাথে সাথে সূর্যের দেখা মিললেও হিম শীতল বাতাসের প্রভাবে বিরাজ করছে কনকনে শীত। চুয়াডাঙ্গায় সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.6 ডিগ্রি সেলসিয়াস। গেল 3 দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে প্রায় 4 ডিগ্রি সেলসিয়াস। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এরই মধ্যে সরকারিভাবে প্রায় 24,000 কম্বল বিতরণ করা হয়েছে। ত্রাণ মন্ত্রণালয়ে আরও চাহিদাপত্র চেয়ে চিঠি পাঠানো হয়েছে। এছাড়া বেসরকারিভাবে বিভিন্ন স্থানে ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। আবহাওয়া অফিস বলছে, আগামী কয়েকদিন মৃদু শৈত্যপ্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরের জেলা পঞ্চগড়ে মাঘের শুরু থেকে জেলায় জেকে বসেছে শীত। সকাল 6টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11 ডিগ্রি সেলসিয়াস। সরকারি বেসরকারিভাবে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে। এই ছিল আমার কাছে। এরপর আন্তর্জাতিক সংবাদ নিয়ে আসবেন সহকর্মী হিমাদ্রি রাহা।
সঙ্গেই থাকুন। স্বাগত ডিবিসি নিউজের আন্তর্জাতিক সংবাদে, সাথে আছে হিমাদ্রি রাহা। নির্বাচনী প্রচারে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই অবৈধ অভিবাসীদের বিতাড়নে কঠোর অবস্থান নেবেন ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় রবিবার ওয়াশিংটন ডিসিতে ক্যাপিটাল ওয়ান অ্যারেনায় মেক আমেরিকা গ্রেট অ্যাগেন বিজয় শোভাযাত্রায় এই কথা জানান নতুন মার্কিন প্রেসিডেন্ট। আজ শপথ নেয়ার পর প্রেসিডেন্ট হিসেবে প্রথম ভাষণেই যুক্তরাষ্ট্রের সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে রূপরেখা দেবেন ট্রাম্প। বিজয় শোভাযাত্রায় দেয়া ভাষণে যুক্তরাষ্ট্রের জনগণকে তার উপর আস্থা রাখায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। এর বিনিময়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো প্রেসিডেন্টের সেরা প্রথম দিন ও প্রথম সপ্তাহ এবং সবচেয়ে অসাধারণ প্রথম 100 দিন উপহার দেবেন বলে প্রতিশ্রুতি দেন। প্রথম দিনেই বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের একাধিক নির্বাহী আদেশ বাতিল করে 2 শতাধিক নতুন নির্বাহী আদেশে সই করবেন ডোনাল্ড ট্রাম্প। বলেন, মধ্যপ্রাচ্যে স্থায়ীভাবে শান্তি প্রতিষ্ঠার দিকে প্রথম পদক্ষেপ হিসেবে গাজায় যুদ্ধবিরতির চুক্তিও সম্ভব হয়েছে গেল নভেম্বরে তার বিজয়ের মাধ্যমে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের ফিরে আসা, তার শপথ, তারপর আমেরিকা আর বিশ্ব রাজনীতি নিয়ে নানা সমীকরণ চলছে প্রবাসী বাংলাদেশিদের ভেতর। কেউ কেউ ট্রাম্পের নেতৃত্বে নতুন পৃথিবীর প্রত্যাশা করছেন, কেউ কেউ রয়েছেন শঙ্কায়। তবে সব ছাপিয়ে এখন পুরো বিশ্বের নজর ওয়াশিংটন ডিসিতে। সবকিছু ঠিকঠাক থাকলে বিশ্বের সবচেয়ে বড় ঘটনা আজ ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ। তা নিয়ে দেশে দেশে চলছে নানা চর্চা, নানা সমীকরণ। বর্ণাঢ্য এই আয়োজনে যোগ দিতে চলেছে গোটা বিশ্ব থেকে আসা অতিথিরা। এই আয়োজনকে ঘিরে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সহ বিভিন্ন অঞ্চলে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে কাজ করছে ব্যাপক উদ্দীপনা। ট্রাম্পের প্রত্যাবর্তনে তারা পরিবর্তনের আশা করছেন। বাংলাদেশের রিপাবলিকান নেতৃবৃন্দ মনে করছেন আগামীর শান্তিময় এক বিশ্ব গড়ে তুলবেন প্রেসিডেন্ট ট্রাম্প। আমাদের বাঙালিদের যারা আমরা এই দেশে থাকি, আমাদের অনেক আশা যে ডোনাল্ড ট্রাম্প আমাদের অনেক ইকোনমিক অবস্থা, বিভিন্ন সমস্যার সমাধান উনি এনে দেবেন। বিশেষ করে আমাদের যে বর্ডারের সমস্যা, যে ইমিগ্রেশন সমস্যা, এইটা দিয়ে উনি অনেক কিছু অনেক দূরে নিয়ে যাবেন দেশকে। শপথ অনুষ্ঠানটি নিউ ইয়র্কের জগৎখ্যাত পর্যটন এলাকা টাইমস স্কয়ারের বিভিন্ন বিলবোর্ডে প্রচার করা হবে। বড় পর্দায় অন্যান্য অঞ্চল থেকে দেখারও আয়োজন করা হয়েছে। আমরা আশা করছি ট্রাম্পের অভিষেকের পরপরেই যে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ বন্ধ হবে এবং সারা পৃথিবীতেই শান্তির সুবাতাস বইবে। প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ কি হবে তা নিয়ে শঙ্কায় না থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আহ্বান জানান প্রবাসী আইনজীবীরা। নির্বাচনের ওয়াদা অনুযায়ী নাগরিকত্ব না দেওয়ার চেষ্টা করবে, এটা আমি সবসময় বলে থাকি। এটা তার একক ক্ষমতার মধ্যে না। এখানে সর্বোচ্চ আদালত হচ্ছে ইউনাইটেড স্টেটস সুপ্রিম কোর্ট। তারা ব্যাখ্যা করবে এটা কনস্টিটিউশনের অনুযায়ী হয়েছে কিনা। ট্রাম্প সফল ব্যবসায়ী হয় মার্কিন অর্থনীতিকে শক্তিশালী করবেন এবং কর্মসংস্থান বাড়াবেন বলে আশা প্রবাসী বাংলাদেশিদের। ডোনাল্ড ট্রাম্প একজন বিজনেসম্যান। আই থিঙ্ক ডোনাল্ড ট্রাম্প আমেরিকা ইকোনমি অনেক ভালো এক জায়গায় নিয়ে যাবে। আমরা আশা করি এবার যারা আমরা প্রবাসীরা আছি, প্রবাসীদের পক্ষে তার ভূমিকা থাকবে। ডিবিসি নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আছে রাজস্বিক প্রত্যাবর্তন ঘটছে ডোনাল্ড ট্রাম্পের। ওয়াশিংটন ডিসির ইউএস ক্যাপিটালে চোখ ধাঁধানো আয়োজনে দ্বিতীয়বার প্রেসিডেন্টের শপথ নেওয়ার পর ভাষণ দেবেন তিনি, যেখানে চোখ থাকবে পুরো বিশ্বের। আয়োজন ঘিরে রাজধানী জুড়ে নিশ্চিত করা হয়েছে কঠোর নিরাপত্তা বলয়। 4 বছর পর আবারও চেনা পথে প্রত্যাবর্তন দুনিয়া কাঁপানো ব্যবসায়ী রাজনীতিবিদ ডোনাল্ড ট্রাম্পের। 4 বছরের জন্য হোয়াইট হাউসের মালিক হচ্ছেন তিনি। যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্টের শপথের আগে বিজয় মিছিলে অংশ নিয়ে নেচে গেয়ে এভাবেই সময়কে উদযাপন করেন ট্রাম্প। অপমানজনকভাবে ছেড়ে যাওয়া হোয়াইট হাউসে বিজয়ীর বেশে ফিরছেন নানা কর্মকাণ্ড করে সবসময় বিতর্কের তুঙ্গে থাকা 78 বছরের ট্রাম্প। তার এই প্রত্যাবর্তন একটি নাটকীয় যাত্রার সমাপ্তি, যেখানে 2 বারের প্রাণনাশের চেষ্টা, অভিশংসন ও ডজন খানেক ফৌজদারি মামলার যুদ্ধ পেছনে ফেলে প্রেসিডেন্সি পুনরুদ্ধার করেছেন।
$200 মিলিয়ন ব্যয়ে সোমবারের শপথ অনুষ্ঠানের নিরাপত্তায় রাজধানীতে দায়িত্ব পালন করছেন ন্যাশনাল গার্ডের 7,800 সদস্য সহ 25,000 আইন প্রয়োগকারী সংস্থার সদস্য। তার উদ্বোধনী ভাষণের দিকে তাকিয়ে পুরো বিশ্ব। ভাষণে থাকবে ট্রাম্পের নতুন মেয়াদের দৃষ্টিভঙ্গি। 2017 সালে তার প্রথম ভাষণ আমেরিকান কার্নেজ তুমুল বিতর্ক সৃষ্টি করে। এবারও তিনি সাহসী এবং শক্তিশালী বার্তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তীব্র ঠান্ডার পূর্বাভাস থাকায় এবার কংগ্রেস ভবনের ভেতরে হতে যাচ্ছে শপথ অনুষ্ঠান। প্রযুক্তি জগতের শীর্ষ ব্যক্তিত্ব ইলন মাস্ক, জেফ বেজোস, মার্ক জাগারবার্গ সহ বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। যদিও 2020 সালে বাইডেনের শপথ অনুষ্ঠানে ছিলেন না ট্রাম্প। অতিথিদের মধ্যে আরও থাকবেন বিল ক্লিন্টন, জর্জ ডব্লিউ বুশ, বারাক ওবামা সহ সাবেক প্রেসিডেন্টরা। এদিকে শপথ অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আমন্ত্রণ পেলেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম নেই অতিথিদের তালিকায়। বিশ্ব রাজনীতির আগামীর বার্তাবহ অনুষ্ঠানে রাজনীতির পাশাপাশি থাকবে বিশ্বসেরা শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক আয়োজনও। শোভন শাহমিন দিশা, ডিবিসি নিউজ ডেস্ক। দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচিত হতে ডোনাল্ড ট্রাম্পের লড়াই হার মানাবে রূপকথাকেও। ক্ষমতা হাতে পাওয়ার আগে ট্রাম্প জোরে সোরে ইঙ্গিত দেন গুরুত্বপূর্ণ ইস্যুতে বড় পরিবর্তনের। অভিবাসন নীতি কঠোর করা, কর হার কমানো, বৈদেশিক বাণিজ্য উচ্চ শুল্ক আরোপ সহ সহস্রাধিক নির্বাহী আদেশে সই করতে যাচ্ছেন প্রথম অফিস শুরুর দিনই। তবে এগুলো বাস্তবায়ন করতে কঠিন চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হবে ট্রাম্পকে। নানা উত্তেজনায় ঠাসা এবারের মার্কিন নির্বাচনে জয়ের মধ্য দিয়ে আবারও 4 বছরের জন্য হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতা গ্রহণের শুরুতেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেবেন তিনি, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিপুল ভোটে আবারও নির্বাচিত হলেও মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বেশ কিছু চ্যালেঞ্জের মুখে পড়তে হবে ট্রাম্পকে। বৈশ্বিক চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে কৌশলগতভাবে বিশ্বের বড় শক্তির সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হবে। বাইডেন প্রশাসন যেমন রাশিয়া, চীন, ইরান এবং মধ্যপ্রাচ্যে নিজেদের কূটনৈতিক পদক্ষেপগুলো গ্রহণ করেছে, তেমনি সব ক্ষেত্রে ট্রাম্পের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। সদ্য বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের হাতে হামাস ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর হলেও পরিস্থিতি স্থিতিশীল রাখতে বড় চ্যালেঞ্জ নিতে হবে ট্রাম্পকে। এছাড়া রয়েছে ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধ বন্ধের চ্যালেঞ্জ। ইরানের পরমাণু কর্মসূচি, চীন তাইওয়ানের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক, টিকটকের মতো বিতর্কিত বিষয়গুলোতে ট্রাম্পের নীতি এবং কৌশল নিয়ে আগানো সহজ হবে না। মেক্সিকো নীতি পুনর্বহালের পরিকল্পনাও করেছেন ট্রাম্প। এছাড়া চীন রাশিয়া সহযোগিতা, কানাডার সাথে সম্ভাব্য বাণিজ্য যুদ্ধ, গ্রিনল্যান্ড দ্বীপ দখল সহ বিভিন্ন বিতর্কিত বিষয়ে কঠিন চ্যালেঞ্জ সামলাতে হবে তাকে। ক্যাপিটল হিল দাঙ্গায় জড়িতদের ক্ষমা করার যে সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প, তাতে নিজ দেশেই রাজনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি পড়ার শঙ্কা করছেন বিশ্লেষকরা। দায়িত্ব নেয়ার প্রথম দিনই রেকর্ড সংখ্যক নির্বাহী আদেশে সই করতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। শোভন শাহমিন দিশা, ডিবিসি নিউজ ডেস্ক। 90 ফিলিস্তিনিকে মুক্তি দিল ইসরায়েল। স্থানীয় সময় সোমবার ভোরে ইসরায়েলের ওফার সামরিক কারাগার থেকে মুক্তি দেওয়া হয় তাদের। রাতভর রামাল্লায় তাদেরকে বরণ করতে অপেক্ষায় ছিলেন স্বজনরা। মুক্তি পাওয়াদের মধ্যে 69 নারী ও 21 জন কিশোর ছিল। সর্বপ্রথম মুক্তি দেওয়া হয় পশ্চিম তীরের পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইন PFLP এর নেতা খালিদা জারাকে। কয়েক মাস ইসরায়েলের নির্জন কারাবাসে বন্দী ছিলেন তিনি। এরপর একে একে মুক্তি দেওয়া হয় অন্য বন্দীদের। এদিকে কেরাম শালম সীমান্তে 600টি ত্রাণবাহী ট্রাকের মধ্যে প্রথম একটি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করেছে। এর আগে রবিবার গাজার আল সাইরা স্কয়ারে বন্দী ইসরায়েলের 3 নারী জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। কলকাতার আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যা মামলায় অভিযুক্ত সঞ্জয় রায়কে মৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। স্থানীয় সময় বেলা 3টার দিকে রায় ঘোষণা করেন শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস। আদালত প্রাঙ্গণ জুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা। সকালে প্রেসিডেন্সি জেল থেকে আদালতে নেওয়া হয় সঞ্জয়কে। এর আগে শনিবার দুপুরে দোষী সাব্যস্ত করেন বিচারক। এ সময় আদালতে উপস্থিত ছিলেন নিহত চিকিৎসকের বাবা ও সহপাঠী সহ বেশ কয়েকজন সাক্ষী।
আর উপস্থিত ছিলেন ফরেনসিক বিশেষজ্ঞ, কলকাতা পুলিশ ও সিবিআই এর তদন্ত কর্মকর্তা। গত বছরের ৯ আগস্ট রাতে কলকাতার আরজি কর হাসপাতালে ধর্ষণের পর হত্যা করা হয় শিক্ষানবিশ এক চিকিৎসককে। এ ঘটনার পর কলকাতা সহ বিক্ষোভ ছড়িয়ে পড়ে ভারতের অন্যান্য শহরেও। কলকাতার আরজি হাসপাতালের বিশ্রাম কক্ষে ধর্ষণের পর হত্যা করা। ডিবিসি আন্তর্জাতিক সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।